আজ আমরা একটা অন্যরকম গল্পে ডুব দেব। বাঁকুড়ার পটভূমিতে লেখা, মানে এক্কেবারে গা ছমছমে একটা আখ্যান। হ্যাঁ, মানে যেখানে লৌকিক বিশ্বাস, অতৃপ্ত আত্মা, আবার ওই জন্মান্তরের কথাও এসে পড়ে। ঠিক, এটা শুধু ভূতের গল্প নয়, কিন্তু এর ভেতরে অনেক কিছু জড়িয়ে আছে। প্রেম, প্রতিশোধ, নিয়তি। আমরা চেষ্টা করব গল্পটা যেমন আছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে, কোনো কাটাছেঁড়া বা বিশ্লেষণ নয়। একদম, শুধু ঘটনাগুলো পরপর সাজিয়ে বলা। চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ, আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে একটা শ্মশান ঘাট থেকে, তাই না? ঠিক, একটা শ্মশান ঘাট, সদ্য একটা চিতা নিভেছে, সেখান থেকে হালকা ধোঁয়া উঠছে। আর গঙ্গার ধারে একজন জটাধারী অঘরী সাধু হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, হাতে মশাল নিয়ে কি যেন করছিলেন। মন্ত্র পড়ছিলেন। গভীর রাত, হঠাৎ দেখলেন কি গঙ্গার জলে একটা মহিলার মৃতদেহ ভেসে আসছে। বাবা, তারপর? সাধু তো দেহটাকে টেনে তুললেন ডাঙায়, তারপর চক দিয়ে একটা গণ্ডি কাটলেন চারপাশে, মোমবাতি জ্বাললেন কয়েকটা, আর তারপর তারপর কি করলেন? ওই মরাটার বুকের ওপর বসে আবার মন্ত্রপাঠ শুরু করলেন। ভাবা যায়, এরই মধ্যে নিশ্চয়ই চারপাশটা কেমন ভুতুড়ে হয়ে উঠেছিল। সে আর বলতে, পাশের বটগাছ থেকে কারা যেন আর্তনাদ করে উঠল। শ্মশান জুড়ে সে কি ভৌতিক পরিবেশ, মানে সাপের ফোসফোসানি, শিয়ালের ডাক, এমনকি হায়নার হাসিও শোনা যাচ্ছিল। উফ! এরই মধ্যে মরাটা হঠাৎ নড়ে উঠল। সত্যি? হ্যাঁ, কিন্তু সাধু অবিচল, তিনি মন্ত্র পড়েই চলেছেন। এমন সময়ে তুমুল বৃষ্টি নামল, ঝোড়ো হাওয়া। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই মোমবাতিগুলো নিভল না। অদ্ভুত তো। তারপর আবার সেই মেয়ের গলার আর্তনাদ, পশুদের কান্না, অট্টহাসি, সব মিলিয়ে মিশিয়ে একাকার। হঠাৎ দেখা গেল মরাটার চোখ দুটো খোলা, কী রকম চোখ? বিড়ালের চোখের মতো জ্বলজ্বল করছে, আর গলা দিয়ে একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। সাধু তখন কি করলেন? ভয় পাননি? সাধু শান্তই ছিলেন। তিনি মরাটার মুখে একটু মদ ঢেলে দিলেন। মনে হলো যেন একটু শান্ত হলো মরাটা, কিন্তু পরক্ষণেই আবার চোখ খুলল। এবার এবার কেমন চোখ? এবারের বিড়ালের চোখের মতো নয়, একেবারে টকটকে লাল, যেন লাভার মতো জ্বলছে। তারপর? মরাটা তড়াক করে উঠে বসে সাধুর গলাটা টিপে ধরল। সর্বনাশ! শুধু তাই নয়, সাধুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কি যেন বলল। কি বলল জানা যায়? সেটা বলা নেই, কিন্তু কথাটা শুনে সাধুর চোখে মুখে সে কি ভয়। আর মরাটা তখন খিলখিল করে হেসে উঠল। এ রে! আর তখনই দূরে যে নেভানো চিতাটা ছিল সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর একটা অদৃশ্য টান, সেই টানে মরাটা গণ্ডি থেকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল ওই জ্বলন্ত চিতায়। অবিশ্বাস্য! সাধু তখন কি দেখলেন? সাধু দেখলেন আধপুরা মহিলাটির একটা হাত, ডান হাতটা আকাশের দিকে তোলা, আর আকাশটা কেমন রক্তবর্ণ হয়ে গেছে। সাধু তখন বুঝলেন তারও অন্তিম সময়, মানে শেষ সময় এসে গেছে। কি সাংঘাতিক শুরু! আচ্ছা, এই ঘটনার পর গল্পটা কোথায় যাচ্ছে? এরপর গল্পটা চলে আসছে কলকাতায়, বেহালা পর্ণশ্রী পল্লী। সেখানে থাকেন ষাটূর্ধ্ব রাজশেখর ভট্টাচার্য আর তার ২৪ বছরের ছেলে অতীন। অতীন, আচ্ছা। অতীন সদ্য গ্র্যাজুয়েট। ওর বাবা রাজশেখর অসুস্থ, চাকরি থেকে রিটায়ার করেছেন। মা মধুবালা দেবী বছর দুয়েক আগে ক্যান্সারে মারা গেছেন। ও, তো অতীন কি করে? অতীন তখন বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে সময় কাটায়। একদিন বাড়ি ফিরতে বাবা ওকে জরুরি তলব করলেন, বললেন দেশের বাড়ির কথা। দেশের বাড়ি অতীন জানতো? না, অতীন আগে কখনো দেশের বাড়ির কথা শোনেনি। রাজশেখর ওকে বললেন বাঁকুড়া জেলার পলাশডাঙ্গা গ্রামে যেতে হবে এক্ষুনি। হঠাৎ কেন? কারণটা স্পষ্ট করে বললেন না, শুধু বললেন যেতে হবে। অতীন গেল? হ্যাঁ, বাবার কথা ফেলতে পারেনি। সে গেল পলাশডাঙ্গা গ্রামে। সেখানে পৌঁছে ওদের শতাব্দী প্রাচীন ভট্টাচার্য বাড়িটা দেখে বেশ অবাক হলো, একটু আবেগও কাজ করছিল। বাড়িতে কে ছিল? বাড়ির সামনে এক ভদ্রলোকের সাথে দেখা, বয়স ৫০-৫৫ হবে। তিনি নিজেকে অতীনের মেজ জেঠু বীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলে পরিচয় দিলেন। তারপর? মেজ জেঠু ওকে ভেতরে নিয়ে গেলেন। সেখানে এক বৃদ্ধ ভদ্রলোক আরাম কেদারে বসেছিলেন। ইনি বড় জেঠু, অনাদি শঙ্কর ভট্টাচার্য। তিনি কি বললেন? তিনি খুব গম্ভীর গলায় বললেন, এতদিনে তোমার এখানে আসার সময় হলো, তার মানে সময় হয়ে গিয়েছে। আমার সেই কথা, সময় হয়ে গিয়েছে, এর মানে কি? সেটাই তো রহস্য। এরপর মেজ জেঠু অতীনকে নিয়ে গেলেন ঠাকুমা কমলিনী দেবীর ঘরে। তিনি বিছানায় শুয়ে প্রায় অথর্ব, মানে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বোধহয়। দাদু অনেক আগেই মারা গেছেন। বাড়িটা কেমন?
বাড়িটা প্রায় ১৫০ বছরের পুরনো, অনেকবার সারানো হয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার, জেঠুরা কেউই বিয়ে করেননি। আচ্ছা, তারপর অতীন বিশ্রাম নিল? হ্যাঁ, ওর জন্য বিশ্রামের ব্যবস্থা করা হলো, কিন্তু অতীন ছেলেটা চুপচাপ বসে থাকার পাত্র নয়। সন্ধ্যাবেলা সে গ্রামের চায়ের দোকানে গেল একটু লোকজন দেখতে। সেখানে কিছু হলো? হ্যাঁ, হঠাৎ একটা আর্তচিৎকার, বাঁচাও বাঁচাও! দেখা গেল ছেঁড়া ফাটা কাপড় পরা একটা লোক, মানে যাকে লোকে বটু পাগলা বলে ডাকে, সে ছুটে এসে চিৎকার করছে, সর্বনাশ হয়ে গেছে, গ্রামের সবাই আবার মারা যাবে। কেন, কি হয়েছে? বটু পাগলা নাকি গ্রামের বাইরের ওই পুরনো অভিশপ্ত বটগাছটার তলায় তাকে আবার দেখেছে। সে চিৎকার করে বলতে লাগলো, অবন্তিকা ফিরে এসেছে। অবন্তিকা? কে এই অবন্তিকা? সেটাই তো প্রশ্ন। গ্রামের লোকজনের মধ্যেও বেশ একটা গুঞ্জন আর ভয় দেখা গেল। অতীন তখন চায়ের দোকানদারকে জিজ্ঞেস করল অবন্তিকার ব্যাপারে। দোকানদার কিছু বলল? দোকানদার প্রথমে অবাক হলো যে অতীন হলো অনাদিবাবুর ভাইপো, মানে রাজশেখরের ছেলে। তারপর সে জানালো এটা গ্রামের একটা পুরনো লোককথা। এক ভয়ঙ্কর প্রেতাত্মা নাকি একসময় খুব উৎপাত শুরু করেছিল। তারপর? এক ওঝা এসে তাকে গ্রামের বাইরের জঙ্গলে ওই বটগাছটা বেঁধে রেখে যায়। আত্মাটা শুধু নামটাই জানা গেছিল অবন্তিকা। ও আচ্ছা, এই দোকানে আর কারোর সাথে আলাপ হলো অতীনের? হ্যাঁ, পচা বলে একটি ছেলের সাথে ওর পরিচয় হলো, বেশ মিশুকে ছেলে। তারপর অতীন বাড়ি ফিরল? হ্যাঁ, রাতের দিকে বাড়ি ফিরছিল, কিন্তু ওর মনে হতে লাগলো কে যেন ওকে ফলো করছে, মানে পিছু নিয়েছে। ছিল কেউ? পিছনে ফিরে কাউকে দেখতে পেল না, কিন্তু অন্ধকারের মধ্যে কেমন যেন দীর্ঘশ্বাসের শব্দ পেল। ভয় পেয়ে পেছুতে গিয়ে ধাক্কা খেলো পচার সাথে। পচা সেও ফিরছিল? হ্যাঁ, আর পচাও বেশ ভয় পেয়েছে। ওরও মনে হয়েছে কেউ যেন ওর পিছনে ছিল। দুজনেই ভয় পেয়েছে তাহলে? খুব। অতীন বলল, ঠিক আছে চল, আমি তোকে এগিয়ে দিচ্ছি। ওরা একসাথে এগোতে লাগলো। একটু যেতেই পচা বলল ওর একটু হিসু পেয়েছে। ও আচ্ছা। ওরা এগোচ্ছে, এমন সময় হঠাৎ নুপুরের শব্দ, ছমছম ছমছম। নুপুরের শব্দ কোথায়? ওরা দেখল একটু দূরে মাথায় ঘুমোটা দেওয়া একজন মহিলা, কিন্তু সে হেঁটে আসছে না, যেন শূন্যে ভেসে ভেসে আসছে। পা দুটো মাটি স্পর্শ করছে না। সর্বনাশ, এ তো সাক্ষাৎ। পচা তো ভয়ে শেষ, ফিসফিস করে বলছে, আমার হিসু করার যন্ত্রটাই ভয়ে গায়েব হয়ে গেছে রে। তা ভয় পাওয়ারই কথা। তারপর? সেই মূর্তিটা হুঙ্কার দিয়ে উঠল, আর ঘুমটার ভেতর থেকে দেখা গেল চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ধমক দিয়ে উঠল, ওরে নেওরা, পালা এখান থেকে। নেওরা অতীনকে বলল? হ্যাঁ, মনে হয় মোরফেনকেই বলল। ব্যাস, অতীন আর পচা দিল দৌড়, কিন্তু অপশক্তিও পিছু নিল। ওরে বাবা! দৌড়াতে দৌড়াতে ওদের সাথে আরও দুটো ছেলে জুটে গেল। তারাও খুব ভয় পেয়েছে, কিন্তু অবন্তিকা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ওদের পথ আটকে দাঁড়ালো। তারপর কি করলো? সে পচার দিকে এগোতে লাগলো, কিন্তু পচার কাছাকাছি এসে হঠাৎ যেন থমকে গেল। ওর চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে এলো, আর তারপর মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। মিলিয়ে গেল? পচাকে দেখে? কেন কে জানে, কিন্তু পচা ততক্ষণে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আবার বেচারা পচা। ওরা কোনো মতে বাড়ির সামনে এসে পৌঁছালো। অতীন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু যেই না বাড়িতে ঢুকতে যাবে, ওর সারা শরীর কেমন শিরশির করে উঠল। কেন? পিছনে কেউ ছিল? পিছনে তাকিয়ে তো কিছু দেখলো না, কিন্তু ঘরের ভেতর ঢুকে জানলা দিয়ে বাইরের উঠোনের দিকে তাকাতেই সে দেখল এক বিভৎস চেহারার অঘরীকে। সে কি সেই আগের জন, না অন্য কেউ? ঠিক বোঝা গেল না, কিন্তু চেহারা ভয়ঙ্কর। চোখ দুটো কটা সাদা, গালের মাংস যেন নেই, শুকনো কাঠের মতো শরীর, মাথায় জটা, আর হাতে হাতে একটা মরা মানুষের হাড় অস্ত্র হিসেবে ধরে আছে। সাংঘাতিক। আচ্ছা, এই ঘটনার পর অতীন কি করল? নিশ্চয়ই খুব ভয় পেয়েছিল। ভয় তো পেয়েছিলই। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ওর বান্ধবী সখীর কথা মনে পড়ছিল। সখীর লেখা একটা ডায়েরির কথা ভাবছিল, যেখানে খুব গভীর ভালোবাসার কথা লেখা ছিল। ওদের সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, কিন্তু সপ্তাহখানেক আগেই ওদের মধ্যে বেশ ঝগড়া হয়েছিল। এসব ভাবতেই ভাবতেই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। কার ফোন? সখীর ফোন। ঠিক তখনই? অদ্ভুত তো। হ্যাঁ, কথা হলো হয়তো, কিন্তু পরদিন সকালে ওর কাছে পচা বলায় আর আবির এলো, মানে আগের রাতে যে ছেলেগুলো ভয় পেয়েছিল। কেন? আরে গ্রামে তো ততক্ষণে হইচই পড়ে গেছে। অবন্তিকার ফিরে আসার ঘটনায় সবাই আতঙ্কিত। পচা তখন প্রস্তাব দিল, চল বটু পাগলাকে গিয়ে ধরি, সে কিছু জানলেও জানতে পারে। বটু পাগলাকে? সে তো পাগল। হ্যাঁ, কিন্তু পচার যুক্তি, পাগলরাই সত্যি কথা বলে। ওরা বটু পাগলাকে খুঁজে বের করলো, তাকে কুচিবিড়ি ঘুষ দিল কথা বের করার জন্য। বটু কিছু বলল? বটু বলল সে জঙ্গলের বটগাছটার কাছে কাউকে পূজা সামগ্রী ভাঙতে দেখেছে, কিন্তু লোকটা দেখতে কেমন ঠিক মনে নেই।
তবে পুরুষ ছিল মনে হয়। তার মানে কেউ ইচ্ছে করে? সেটাই তো সন্দেহ। পচা তখন নতুন বুদ্ধি বের করল। বলল, ভূতের সামনাসামনি হয়েই আসল সত্যিটা জানতে হবে। চল, বাঘাতান্ত্রিকের কাছে যাই, সে ব্যবস্থা করে দেবে। বাঘাতান্ত্রিক? সে আবার কে? গ্রামেরই এক তান্ত্রিক, খুব নামডাক। ওরা 4 জন গেল তার কাছে। তান্ত্রিক তাদের রক্ষা কবচ দিল। কবচ? কাজ হলো? সেটা তো পরেই বোঝা গেল। কবচ পরে ওরা রাতে আবার বেরোলো সেই রাস্তায়। যেই না বেরিয়েছে, আবার সেই নুপুরের শব্দ। আবার এসেছে? হ্যাঁ, এবার অবন্তিকা আরও ভয়ঙ্কর রূপে। তার মাথাটা দাউ দাউ করে জ্বলছে। ওরে বাবারে! ওরা 4 জন তো পরিমুড়ি করে দৌড় দিল তান্ত্রিকের বাড়ির দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঢুকে দেখে তান্ত্রিক খাটের তলার কাঁপছে। সে কি, তান্ত্রিক নিজেই ভয় পেয়েছে? হ্যাঁ, আর কবচগুলো খুলে দেখা গেল 2টো করে তুলসী পাতা। ধুর মশাই, এ তো আচ্ছা ভণ্ড। ওরা কিছু বলার আগেই অবন্তিকা বাড়ির ছাদ ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করল। কি সর্বনাশ! 4 জনে মিলে কোনো মতে একটা আলমারি ঠেলে দরজায় আটকে দিয়ে ওখান থেকে পালালো। আর পচা, সে তো আবার প্যান্ট নষ্ট? হ্যাঁ, এবার পচা নিজেই বলল মলকামান হয়ে গেছে। আচ্ছা, তারপর ওরা পালালো কোথায়? দৌড়াতে দৌড়াতে অতীন অন্যদের থেকে একটু আলাদা হয়ে পড়ল। আর ঠিক তখনই অবন্তিকা ওকে আক্রমণ করল। কিভাবে? একেবারে সামনাসামনি। ওর গাটা আগুনের মতো গরম। অতীনকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো। ওর জামা ছিঁড়ে দিল আর সাপের মতো লম্বা একটা জিভ বের করে ওর মুখ চাটতে লাগলো। কি বিভৎস! অতীন কিছু করতে পারল না? ঠিক সেই সময় পচা আর বলাই এসে পড়েছিল। বলাই তো দেখেই দৌড়, কিন্তু পচা একটা মশাল জ্বালিয়ে অবন্তিকাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। পচা তো খুব সাহসী দেখছি। কিন্তু অবন্তিকা গর্জন করে পচার দিকে তাকাতেই মশালটা দপ করে নিভে গেল। ওরা আবার দৌড় লাগালো। আর পালাবার সময় শুনতে পেল অবন্তিকা চিৎকার করছে, গুলশান, গুলশান। গুলশান? এই নামটা আগেও শোনা গেছে না? হ্যাঁ, বটগাছতলায়। এবার আরও স্পষ্ট হলো, অবন্তিকা আসলে গুলশান নামের কাউকে খুঁজছে। কিন্তু কে সে? অতীনের পর কোথায় গেল? সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখে সেই কঙ্কালসার সাধু ঘরের মাঝখানে বসে গাঁজা টানছে। সে কি? এই সাধুটা কে? মতলব কি? সাধুটা অতীনকে দেখেই হাসল। ভয় দেখানোর সুরে বলল, সে জানে অতীনের মনে কি প্রশ্ন ঘুরছে, আর সে উত্তরও জানে। বলতে বলতেই ঘরের দরজা জানালাগুলো আপনা আপনি খুলতে আর বন্ধ হতে শুরু করল। ভুতুরে কাণ্ড! সাধু কি উত্তর দিল? হ্যাঁ, এবার সাধু আসল গল্পটা বলল। 100 বছর আগের ঘটনা। 100 বছর আগে কি হয়েছিল? এই গ্রামেই থাকতো এক চাষি, রিপেন, আর তার সুন্দরী মেয়ে অংশিকা। অংশিকার সাথে ভিন রাজ্য থেকে আসা এক শিক্ষক গুলশানের ভালোবাসা হয়। গুলশান? তাহলে? হ্যাঁ, এই সেই গুলশান। কিন্তু তখনকার সমাজ ছিল খুব রক্ষণশীল, বর্ণবিদ্বেষী। গ্রামের মোড়ল অমিতরঞ্জন দে, তার খুব কুমতলব ছিল অংশিকার ওপর। সে এই সম্পর্কটা মানতে পারল না। তারপর? সালিশি সভা বসল। সেখানে রিপেনকে খুব অপমান করা হলো। অমিতরঞ্জন প্রস্তাব দিল অংশিকাকে তার রক্ষিতা হতে হবে। কি সাংঘাতিক! রিপেন রাজি হলো। রিপেন চালাক ছিল। সে রাজি হওয়ার ভান করল। তারপর মেয়ে আর গুলশানকে কিছু টাকা দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বলল। ওরা পালালো। পালানোর আগে গ্রামের কালী মন্দিরে গিয়ে ওরা গোপনে বিয়ে করল। কিন্তু খবরটা মোড়লের কানে চলে গেল। সে দলবল লেঠেল নিয়ে রিপেনকে ধরে মন্দিরে হাজির হলো। ওদের পুড়িয়ে মারার হুমকি দিল। বাঁচল কি করে? ঠিক তখনই গ্রামের জমিদার হারাধন বন্দ্যোপাধ্যায় এসে হাজির। তিনি যেন উদ্ধারকর্তা সেজে ওদের বাঁচালেন। বললেন, চিন্তা নিয়ে আমি দেখছি। জমিদার ভালো লোক ছিলেন? মোটেই না, ওটা ছিল নাটক। তিনি ওদের নদীর ধারে নিয়ে গেলেন। সেখানে গুলশানকে তরোয়াল দিয়ে আর রিপেনকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। আর অংশিকার ওপর জমিদারের কুদৃষ্টি ছিল। গল্পে স্পষ্ট বলা নেই, কিন্তু মনে হয় তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তারপর 3 জনের দেহই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। নৃশংস! তারপরে কি অংশিকার আত্মা? হ্যাঁ, অংশিকার অতৃপ্ত প্রতিহিংসা পরায়ণ আত্মা গ্রামে তাণ্ডব শুরু করল। লোকে অবশ্য ওকে অবন্তিকা নামে চিনত। সে প্রথমেই মোড়ল অমিতরঞ্জনকে মারল। ঘাড় মটকানো অবস্থায় তার লাশ পাওয়া গেল। জমিদার ভয় পেল নিশ্চয়ই। খুব ভয় পেল। সে তখন হারু ভট্টাচার্য নামে গ্রামের এক গুরিনের সাহায্য চাইল। এই হারু ভট্টাচার্য ছিলেন অতীনের প্রপিতামহ। কি কাকতালীয়! তিনি কি করলেন? হারু ভট্টাচার্য তন্ত্রসাধনার জোরে অংশিকার আত্মাকে ওই বটগাছে বন্দী করলেন। কিন্তু গ্রামবাসীদের মিথ্যে বললেন যে আত্মাটার নাম অবন্তিকা,
আর এই কাজের জন্য জমিদারের কাছ থেকে প্রচুর টাকা নিলেন। তার মানে সবটাই সাজানো। হ্যাঁ, এবার সাধু নিজের ভূমিকাটা বলল। মানে গল্পের শুরুটি যে অঘরী সাধুকে আমরা দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ। সে বলল শ্মশানে সাধনা করার সময় সেই অংশিকার দেহটা পেয়েছিল আর তার সব কাহিনী জানতে পারে। তখন সেই পলাশডাঙ্গায় আসে আর অংশিকার আত্মাকে গাছ থেকে মুক্ত করে দেয়। কেন? অংশিকার প্রতি সহানুভূতি ছিল হয়তো। কিন্তু ততদিনে জমিদার হারাধন হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই অংশিকার রাগ আরও বেড়ে যায়, কারণ সে প্রতিশোধ নিতে পারল না। তাহলে সাধুর লাভ? সাধু বলল অংশিকাকে মুক্ত করতে গিয়ে সে নিজেও এই চক্রে জড়িয়ে গেছে। অংশিকার প্রতিশোধ পূর্ণ না হলে তার নিজেরও মৃত্যু হবে না, মুক্তিও ঘটবে না। এ তো মহা ফ্যাসাদ। এরপর সাধু আসল বোমাটা ফাটালো, পুনর্জন্মের রহস্য। পুনর্জন্ম? কে কার জন্ম? সাধু বলল সে অবশেষে দেব নির্দেশ পেয়েছে। অংশিকা পুনর্জন্ম নিয়েছে রাজশেখর রূপে, মানে অতীনের বাবা, পুরুষ দেহে। কি বাবা? হ্যাঁ, আর গুলশান পুনর্জন্ম নিয়েছে অতীন রূপে। অতীন নিজে গুলশান? আর সেই অত্যাচারী জমিদার হারাধন, সে পুনর্জন্ম নিয়েছে সখী রূপে, অতীনের বান্ধবী। সখী? এ তো অবিশ্বাস্য। সাধু আরও বলল অতীনের দাদু সর্বজিৎ ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে রাজশেখরের মধ্যে অংশিকার সত্তা আছে, তাই তিনি রাজশেখরকে গ্রাম থেকে দূরে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন। আর সাধুই নাকি রাজশেখরকে খবর দিয়ে আর অতীনকে নানান কৌশলে এই গ্রামে টেনে এনেছে। কেন? উদ্দেশ্য কি? যাতে রাজশেখরের মধ্যে অংশিকার সত্তা মানে অবন্তিকা পুরোপুরি জেগে ওঠে। আর বাড়ির ওই জেঠু বা ঠাকুমা তারা সবাই মৃত, তাদের উপস্থিতিটা ছিল মায়া। মৃত সবাই? হ্যাঁ, সাধুর উদ্দেশ্য হলো অবন্তিকা রাজশেখর জমিদারকে হত্যা করবে, তারপর গুলশানকে অতীন সে পাবে, হয়তো তাকেও শেষ পর্যন্ত মারবে, আর তবেই সাধুর মুক্তি। সাধু অতীনকে হুমকিও দিল যদি তার পরিকল্পনা মতো কাজ না হয় সে নিজেই তিনজনকে মেরে মুক্তি ছিনিয়ে নেবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা! অতীন তখন কি ভাবছে? ওর জেঠু ঠাকুমা সবাই মৃত। অতীনের তখন মনে পড়ল চায়ের দোকানের লোকটা বলেছিল বটে ভট্টাচার্য বাড়িটাকে কেমন যেন খাখা লাগে, ওর সব গুলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আবার সখীর ফোন। সখী? সে কোথায়? সে জানিয়েছে সে পলাশডাঙ্গায় চলে এসছে। গ্রামের বাইরের তালতলার মাঠে ওর গাড়ি খারাপ হয়ে গেছে, আর ওই সাধুটাই নাকি ওকে পথ দেখিয়ে ওখানে নিয়ে গেছে। সর্বনাশ! সাধু তাকে টেনে এনেছে? অতীনার এক মুহূর্ত দেরি করল না, দৌড় দিল তালতলার মাঠের দিকে। সেখানে গিয়ে সখীকে জোর করতে লাগলো পালানোর জন্য। সখী পালালো? না, সখী উল্টে সাধুর কথায় প্রভাবিত। আর অতীনের গায়ে আঁচড়ের দাগ দেখে সে ভুল বুঝল, ভাবল অতীন অন্য মেয়ের সাথে ছিল। সে অতীনকে মারতে শুরু করলো, গালাগাল দিতে লাগলো, পথজাত পর্যন্ত বলল। কি ভুল বোঝাবুঝি! ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জনে সেখানে আবির্ভূত হল অবন্তিকা। তবে সে অংশিকার রূপে নয়, রাজশেখরের রূপে। চুলগুলো খোপা করা, চোখ দুটো টকটকে লাল, মুখে একটা কাটা দাগ। বাবা, তারপর? অবন্তিকা সখীকে আক্রমণ করল, গলা টিপে ধরল। অতীন একটা গাছের ডাল ভেঙে অবন্তিকাকে মেরে সখীকে বাঁচালো। কিন্তু অবন্তিকা ছাড়ল না, সে আবার সখীকে ধরে শূন্যে তুলে ফেলল। অতীন তখন আর কোনো উপায় না দেখে নিজের পকেট থেকে একটা ছুরি বের করে আত্মহত্যার হুমকি দিল। গুলশানকে মারতে পারবে না অংশিকা? ঠিক তাই। অবন্তিকা সাথে সাথে সখীকে ছেড়ে দিল। তারপর অতীনের দিকে তাকিয়ে কেমন যেন অনুশোচনার সুরে বলল, রাজশেখর হয়ে জন্মেও পারলাম না, তোকে আমি বাবার জায়গা থেকেই দিয়ে গেলাম। কি বলল? এই বলে সে কাছের একটা পুরনো পাতকুয়োর দিকে ছুটে গিয়ে ঝাঁপ দিল। অতীন ধরতে পারল না? অতীন ঝাঁপিয়ে পড়ে ওর হাতটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারল না। অবন্তী রাজশেখর কুয়োর গভীরে তলিয়ে গেল। শুধু অতীনের হাতে লাগলো নখের গভীর আঁচড়ের দাগ। ইস বাবা, ছেলেটার অবস্থা ভাবো। অতীন কান্নায় ভেঙে পড়ল। তখন সেই সাধু এসে হাজির, বলল তার মুক্তির পথ এবার খুলে গেছে। সে চলল পাহাড়ের দিকে সাধনা করতে। গল্পটা কি এখানেই শেষ? মানে খুব দুঃখের শেষ তো? আপাত দৃষ্টিতে তাই, কিন্তু আসল মোচড়টা তখনও বাকি। বাকি? এরপরও কিছু আছে? হ্যাঁ, মাসখানেক পরের ঘটনা। অতীন আর সখী মন্দিরে বিয়ে করেছে। সেটা তাদের ফুলশয্যার রাত। ও, তাহলে সব ঠিক হয়ে গেল। সেটাই তো ভাবার কথা। অতীন বাথরুম থেকে ফিরে এসে সখীকে আদর করতে গেল, আর যেই না কাছে গেছে সখীর গলার স্বরটা হঠাৎ বদলে গেল। একেবারে অন্যরকম স্বর। কার স্বর? সেই জমিদার হারাধন বন্দ্যোপাধ্যায়ের গলা। সে বলে উঠল, তুমি এখনো যাওনি অংশিকা? কি? সখীর শরীরে জমিদার?
আর ঠিক তখনই অতীনের গলার স্বরও বদলে গেল, অবন্তিকার গলা। সে হেসে উঠে বলল, কুয়োর ধারে যখন অতীনের রক্তে তার হাত লেগেছিল, তখনই সে অতীনের শরীরে প্রবেশ করেছে। তার মানে অতীন এখন অবন্তিকা? হ্যাঁ, অবন্তিকা অতীন রূপে তখন জমিদারকে সখী রূপে বলল সে তার গুলশানকে পেয়েছে, আর এখন থেকে সে প্রতি রাতে জমিদারের সখীর ওপর চরম প্রতিশোধ নেবে। প্রতি রাতে? কি ভয়ঙ্কর! আর শেষ শব্দ, ঘরের দরজাটা ক্যাচ করে বন্ধ হয়ে গেল। উফ, গায়ে কাঁটা দিচ্ছে। কি সাংঘাতিক একটা আখ্যান! মানে প্রতিশোধের এই খেলাটা যেন চলতেই থাকে, এক জন্ম থেকে অন্য জন্মে। হ্যাঁ, শেষ হয়েও হলো না শেষ। প্রশ্নটা এটাই রেখে গেল, এই চক্র কি আদৌ থামে, নাকি চলতেই থাকে আরও জটিল, আরও ভয়ঙ্কর রূপে? এই ভাবনাটাই হয়তো থেকে যাবে আমাদের সাথে।